নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার গঠনের আগেই ইন্ডিয়া জোটের সদস্যরা আর কি বলতে শুরু করে দিয়েছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। কেননা এই সরকারের আর কি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই জন্য এই সরকার টিকবে না। যাদের ভরসায় সরকার আছে তারা দেখি যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে এবং তারা ইন্ডিয়ার আর কি জোটের সদস্যরা তারা ওয়েট অ্যান্ড ওয়াচ। তারা যে কোনো সময় তারা কোনো উপায় মানতে রাজি নন যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস মিট করছেন সেখানে তো উনি যে নতুন সরকার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে এনডিএ সরকার যে গঠন করতে চলেছেন, তিনি তো তাকে কোনো রকম আর কি ধন্যবাদটুকু দেননি। যে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত তৃতীয়বারের জন্য হওয়ার আগে যে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় সেটা পর্যন্ত দেননি। উল্টো বলে দিয়েছেন প্রায় এই অগণতান্ত্রিক সরকারকে ওরা প্রায় মানবেই না, আন্দোলন আরও জোরদার হবে বা অনেক কিছু। এবং আর কি নরেন্দ্র মোদী বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা থাকার সময় যেভাবে দল ভাঙিয়েছিলেন, উনি বলেছেন এই সরকারও ভেঙে যেতে পারে যে কোনো সময়। তো একটা বাংলায় কথা আছে যে আমি জানি না, আশায় মরে চাষা। চাষারা সবসময় তাকিয়ে থাকে যে এই বৃষ্টি হবে, ফসল ভালো হবে, ফলে আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি ইন্ডিয়া জোটের সদস্যরা এখন কোথার দিকে তাকিয়ে আছে আমি জানি না। তারাও হয়তো ভাবছে যে কি হবে বা না হবে। কিন্তু চলুন আমরা পর্যালোচনা করি। প্রথমত যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে একক সংখ্যাগরিষ্ঠতা নেই এবং ওনার দাবি অনুযায়ী যে নরেন্দ্র মোদী যেহেতু বলেছিলেন যে 370 বা বিজেপি 400-র ওপর পাবে, তাই নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত। তো এবং যে সংখ্যাগরিষ্ঠতা পাননি বলে এই সরকার বেশি দিন টিকবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে বিজেপি এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন বাজপেয়ীর জমানায়, তখনও কিন্তু আর কি সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ছিল না। উনি কিন্তু সেই এনডিএ সরকারেরই মন্ত্রী ছিলেন, উনি সেখানে রেলমন্ত্রী ছিলেন। আবার পরবর্তীকালে যখন উনি কংগ্রেস সরকারের মন্ত্রী হন, সেখানেও কিন্তু সেই মনমোহন সিং সরকারেরও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ফলে কিন্তু দুটো আর কি সরকার সেখানে কিন্তু 5 বছর টানতে পেরেছিল। এবার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী যেটা সবাই বলার চেষ্টা করছেন যে বিশেষ করে ইন্ডিয়া জোটের সদস্যরা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী পারবেন না। নরেন্দ্র মোদী কি পারবেন না? যে নরেন্দ্র মোদী যেহেতু দুবার এককভাবে প্রধানমন্ত্রীর আসনে ছিলেন এবং নিজের মতো বিরোধীদের বাসায় আর কি রোলার চালিয়েছেন, ফলে এটা সম্ভব হবে না। এবং এই যে প্রতিটা বিল যেভাবে উনি পাশ করেছেন, এভাবে তিনি পারবেন না, বাধার সামনে পড়বেন। তাই নরেন্দ্র মোদী সরকার টানতে পারবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ড আমরা দেখি, সেটা হচ্ছে উনি কিন্তু আর কি নরেন্দ্র মোদীকে আপনি যদি ভাবেন যে এটা পারবেন না, আমার মনে হয় তাহলে বোধহয় ইন্ডিয়া জোটের ভুল করছে। কেন? কারণ হচ্ছে 2001 সালের আগে যে নরেন্দ্র মোদীর সামনে কিন্তু বহু নেতা ছিলেন। সেখানে প্রমোদ মহাজন ছিলেন, সেখানে সুষমা স্বরাজ ছিলেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন। ফলে নরেন্দ্র মোদী কিন্তু ধর্তব্যের মধ্যেই ছিলেন না। 2001-এ যখন গুজরাটের মুখ্যমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদীকে বসানো হয়, তখন একটা প্রচার ছিল যে এ তো আরএসএসের প্রচারক, তো এ কীভাবে আর কি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। উনি কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব দক্ষতার সঙ্গেই সামলেছিলেন। ফলে আর কি ওনাকে যারা তখন আন্ডার এস্টিমেট করেছিল, তারা পরবর্তীকালে বুঝেছিল সেটা তারা ভুল করেছে। একইভাবে যখন 2014 সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের অন্যতম মুখ করা হলো অরুণ জেটলির পৌরোহিত্যে, তখনও কিন্তু এই প্রশ্নটা উঠেছিল, ও তো একজন দিল্লির পলিটিক্স বোঝে না, ও তো গুজরাটের মুখ্যমন্ত্রী, সে কিভাবে দিল্লিতে আসবে, সে কিভাবে একটা আর কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয় বা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়। কিন্তু সেখানে মিলেও আমরা দেখলাম নরেন্দ্র মোদী কিন্তু শুধু 2014 সালে জিতলেন না, এবং জেতার পর
উনি কিন্তু 10 বছর সরকারটা একক সংখ্যাগরিষ্ঠ সরকার হিসাবে উনি চালিয়ে গেলেন, কোনো রকম অসুবিধা হয়নি ওনার চালাতে। এবার আসা যাক 2019 নরেন্দ্র মোদী যখন পরের বার দাঁড়ালেন, তখন বলা হতে লাগলো যে যে এ এমন একটা কাকে করা হয়েছে, এ তো কিছু ফরেন পলিসি সম্পর্কে কিছু জানে না, একটা প্রধানমন্ত্রীকে তো সেটা জানতে হয়, এতটা। কিন্তু আমরা কি দেখলাম যে এই প্রধানমন্ত্রী কিন্তু আর কি আজকে বিদেশেও যে ভারতকে আজকে যে সম্মানের চোখে দেখা হয়, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর যে শক্ত অবস্থান নিয়েছেন সেটা পরিষ্কার। তাহলে যে আমি আবারও বললাম যে যেভাবে ভাবা হচ্ছে যে এই সরকারটা বেশি দিন টিকবে না, আমার মনে হয় আর কি একটা সরকার হওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে, এই চিন্তাভাবনা এতদিন পর যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আমার মনে হয় সেই চিন্তাভাবনার মধ্যে বোধহয় একটা কোথাও গলদ আছে। এবার বিপদ কি নেই? আশু বিপদ বলতে সেটা হচ্ছে যে সামনের যে সমস্ত বিধানসভা নির্বাচন হবে, সেই সমস্ত বিধানসভা নির্বাচনে বিজেপি কেমন ফল করবে তার উপর অনেকটা আর কি অনেকাংশে নির্ভর করছে নরেন্দ্র মোদীর ওপর চাপ কতটা আসবে বা কতটা এই মুহূর্তে আসবে না। যেমন মহারাষ্ট্রে আছে, হরিয়ানায় আছে এবং তারপরে ঝাড়খণ্ডে আছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে কংগ্রেস এবং তার শরিকরা এনসিপি এরা ভালো ফল করেছে, বা উদ্ধব ঠাকরেরা, এবং হরিয়ানাতেও 5টা আসন পেয়েছে বিজেপি আর কংগ্রেস মিলিয়ে। ফলে এই দুটো জায়গায় কংগ্রেস মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, বা আর যেহেতু বাণিজ্যিক রাজধানী মহারাষ্ট্র দখল করা মানে অনেকটা আর কি বিজেপিকে আঘাত করা অনেক প্রচণ্ডভাবে হবে। এবং এই দুটো রাজ্য যদি হাত থেকে বেরিয়ে যায়, তাহলে হয়তো কিছুটা চাপের সামনে পড়বে। এবং তারপরে আরেকটাও আছে যে 2025 সালে, সেটা হচ্ছে আরএসএসের 100 বছর। দেখুন, এখানে আমরা যেটা আর কি জানা যাচ্ছে যে যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালাচ্ছিল, তাতে অনেক জায়গায় তাদের সঙ্গে আরএসএসের সঙ্গে সংঘাত লেগেছিল। বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে আরএসএস যেরকম তার নিয়ন্ত্রণ চাইছিল, সেই নিয়ন্ত্রণ তাদের হাতে যাচ্ছিল না, বা তাদের কথা অনেক জায়গায় শোনা হচ্ছিল না। এবারও তাদের কথা শুনে প্রচারের অভিমুখ পর্যন্ত ঠিক করা হয়নি। পুরো ফোকাসটা নরেন্দ্র মোদী নিজের ওপর নিয়ে এসেছিলেন মোদীর গ্যারেন্টি বলে। তো সেই সংঘাত আগামী দিনে বাড়বে কি কমবে, সে তো নির্ভর করবে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিধানসভার ফল কি হয় তার ওপর। এটা ঠিক যে মোদীর যে অড়া, সেটায় আঘাত লেগেছে, এবং মোদি ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকমও প্রশ্ন হচ্ছে যে আর কি 10 বছরে এটাই কি সর্বোচ্চ পর্যায়ে গেল, যে মোদি ব্র্যান্ড নাকি এরপরে যেরকম হয় যে কোনো ব্র্যান্ডের আস্তে আস্তে সর্বোচ্চ পর্যায়ে গেলে তারপর আবার তো সেটা নিচের দিকে নামতে শুরু করে। ফলে এখানেও তাই বলা হচ্ছে যে মোদি ব্র্যান্ড সেটা সর্বোচ্চ সীমায় চলে গেছে, এবার সেটা নিচে নামার পালা। কিন্তু আমরা কি দেখলাম যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী কিন্তু আর কি বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিজেকে বদলাচ্ছেন বলার থেকে ভালো করে বলা ভালো, অ্যাডজাস্ট করছেন। কীভাবে অ্যাডজাস্ট করছেন? যে মোদী সারা দেশ জুড়ে প্রচার করেছিলেন মোদির গ্যারেন্টি, উনি কিন্তু একবারও যেতে আসার পর মোদির গ্যারেন্টিটা কিন্তু একবারও বলছেন না। উনি কিন্তু সব জায়গায় বলছেন আগামী দিনে এনডিএ কীভাবে এগোবে। উনি আর কি বকলমে এনডিএ গ্যারেন্টির কথা বলছেন বারবার করে। এবং উনি আগে এনডিএর সেই জর্জ ফার্নান্ডেজ, শরদ যাদব, এরা যেভাবে এনডিএকে এগিয়ে নিয়ে গেছেন, উনি কিন্তু সেই এনডিএ এরা এই নেতাদের স্মরণ করছেন, এবং বর্তমানে দাঁড়িয়ে যে উনি এনডিএর একজন নেতা হিসাবে কাজ করছেন সেটা বারে করে বুঝিয়ে দিয়েছেন। এবং উনি যখন সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন, তখন আমরা কি দেখলাম? একটা মৈত্রীর ছবি দেখলাম। ওনার এক পাশে বসে হচ্ছে এনডিএর শরিক দলের নেতারা, সেখানে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান, অনুসুয়া প্যাটেল, কে নেই, পবন কল্যাণ, সবাই মিলে আছেন, এবং তারা সবাই বক্তব্যও রেখেছেন। ইন্টারেস্টিংলি যে আর কি নীতিন গডকরির সঙ্গে যে মধুর সম্পর্ক নিয়ে কাটাছেড়া হয় নরেন্দ্র মোদীর, সেই নীতিন গডকরিকে কিন্তু বলতে দেওয়া হয়েছে, এবং তিনিও নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন।
এমনকি প্রস্তাব, সর্বসম্মত প্রস্তাব পাশ করা হয়েছে রাজনাথ সিংকে নিয়ে, রাজনাথ সিংকে দিয়ে, অমিত শাহকে দিয়ে। অমিত শাহ কিন্তু নয়। ফলে একদিকে যেটা দেখানো হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সিনিয়রদের সম্মান দিচ্ছেন, দলের মধ্যে উনি সবাইকে আর কি মর্যাদা দিচ্ছেন। আবার যে একটা গতবার হয়তো মনে আছে যে সংসদীয় বোর্ড থেকে নীতিন গাডকারিকে সরিয়ে দেওয়া হয়েছিল, উনি সবাইকে মর্যাদা দিচ্ছেন। এবং তৃতীয়ত উনি বারবার করে বলছেন যে আগামী আর কি 5 বছর 10 বছরে এনডিএ কী করবে আর কি। উনি গত দুটো টার্মে পর যে কথাগুলো ঘোষণা করেছিলেন বিজেপির হয়ে, সেগুলো কথাগুলোই উনি বলছেন এবার এনডিএ সেগুলো করবে। এবার আসা যাক দুটো শরিক যাদের বলা হচ্ছে যে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, একটা হচ্ছে নীতিশ কুমার আর একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। যে কোনো মুহূর্তে নাকি পাল্টে ফেলতে পারে, কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের বারবার করে এদিক ওদিক যাওয়ার আগের উদাহরণ রয়েছে। প্রথমত নীতিশ কুমারের আর কি বিহারে ভোট হচ্ছে পরের বছর। ফলে আমার মনে হয় না যে পরের বছর ভোটের আগে তিনি আবার শিবির বদল করে কংগ্রেসের সঙ্গে গিয়ে ভিড়ে যাবেন। কারণ ইতিমধ্যে নীতিশ কুমার দলের মিস্টার ত্যাগী উনি বলেছেন যে কংগ্রেস ওনাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিল, কিন্তু যেহেতু নীতিশ কুমার সেটা রিফিউজ করেছেন, যে কংগ্রেসকে কনভেনার বানাতে চায়নি ইন্ডিয়া জোটে, তাকে এখন প্রধানমন্ত্রীর পদ করেছে, আমরা রিফিউজ করেছি। ফলে নীতিশ কুমারের পক্ষে আবার সেখানে চলে যাওয়া মুশকিল আছে। একইভাবে ঠিক চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এখন অনেক বেশি ফোকাস করবেন নিজে, অন্তত তার রাজ্যে। তিনি সেখানে ভালো প্যাকেজ যদি নিয়ে যেতে পারেন এবং তার সঙ্গে তার ছেলের রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফ, মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে হয়তো সে থাকবে, ফলে রাজনৈতিক ক্যারিয়ারটা তার কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা কনসলিডেট করাই তার অনেক বড় কাজ। তো এই অবস্থায় দাঁড়িয়ে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু হঠাৎ করে পাল্টি খেয়ে যাবেন, আমার মনে হয় সেটা দুরাশা। তাছাড়া এরা যেটা করছে অমিত শাহ অন্য নির্দল সমর্থক আর কি যারা এমপি আছে তাদের সমর্থন আদায় করছে, যাতে এই দুজন কোনো সময় পাল্টা চাপ দিতে না পারে। তাই আপাতত হঠাৎ করেই যে কালকে বদলে যাবে, এটা আমার মনে হয় এটা সুদূর প্রসারী কল্পনা। ওই আবার বললাম, আশায় মরে চাষা বা অলিক কল্পনা নিয়ে তারা আছেন। উল্টো আমি জানি না, যদি আর কি ধরা যাক যে 6 মাস পর বিজেপি মহারাষ্ট্রে, এটা সবই তো অ্যাজামশন, ভালো ফল হলো, তখন ইন্ডিয়া জোটের সদস্য তারা আবার অন্য জায়গায় চলে আসবে না তো? তারা আবার ভেঙে এদিকে সমর্থন করে দেবে না তো? ফলে এই টানাপোড়েনটা কিন্তু চলতে থাকবেই। এবার দেখুন দুটো জিনিসের খুব একটা টানাপোড়েন আছে। একটা হচ্ছে নীতিশ কুমার বারে জাত গণনার কথা বলেছিল, আমি জানি না, এটা বিজেপি একেবারেই চায় না জাত গণনার কথা। এটা পরবর্তী বিধানসভার আগে এই জাত গণনাটা এটাল কোনো একটা বড়োভাবে আর কি ইস্যু হবে কিনা, সেই জিনিসটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে চন্দ্রবাবু নাইডু কিন্তু সেখানে মুসলিমদের রিজার্ভেশন চাইছেন 4% অন্ধ্রপ্রদেশে। সেই ইস্যুটাও কারণ সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়া হবে না, এবং এই সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়েই কিন্তু নরেন্দ্র মোদী এবার প্রচারটা করেছেন যে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দিচ্ছে কংগ্রেস, তাদের সম্পদ সংখ্যালঘুরা নিয়ে চলে যাবে। এটাই তো তার প্রচারের মূল অন্যতম বিষয় ছিল। ফলে আমার মনে হয় না সেই সংখ্যালঘুদের যে সংরক্ষণ চন্দ্রবাবু নাইডুর কথাতে সেটাও হওয়া সম্ভব। এটা আপাতত আমার মনে হয় না। চন্দ্রবাবু নাইডু এখনও ভোট অনেক দেরি, তার আগে তিনি এই কাজ আর কি এই বিষয়ে জোর দেবেন না, বরঞ্চ তিনি অনেক ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করেছেন। সেখানে মহিলাদের 1,500 টাকা, 4,000 টাকা করে বার্ধক্য ভাতা, বা যারা মহিলাদের 3টে করে গ্যাস, বহু উনি অলরেডি ওয়েলফেয়ার স্কিমের ঘোষণা করে বসে আছেন। সেই ওয়েলফেয়ার স্কিম যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্ট না থাকে তাহলে কিন্তু টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এবং একইভাবে নীতিশ কুমারেরও যেটা বললাম, ওনার ভোট আর কি পরের বারের মুখ্যমন্ত্রী হওয়া এখনই পর্যন্ত যদি জোট ছেড়ে দেন তাহলে ওনার সেই ভোট বৈতরণী পাওয়াটাও খুব মুশকিল হয়ে যাবে। ফলে যে দমে আজকে ইন্ডিয়া জোটের ভাবছেন যে উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, বা এই সরকার বেশি দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে টিকবেন না, আশা করতেই পারেন। রাজনীতিতে তো আশার মধ্যে আশা বা স্বপ্ন দেখার মধ্যে কোনো অন্যায় নেই। সবাই তো স্বপ্ন দেখে এবং স্বপ্নই বাঁচে। দেখা যাক
এদের স্বপ্ন বাস্তবায়িত হতে হতে কতদিন সময় লাগে, এবং সবথেকে বড় কথা যে ইস্যুসগুলো নিয়ে নরেন্দ্র মোদী কতটা আক্রমণাত্মকভাবে এগোন এবং তার যার শরিকরা তারা কিভাবে সেটাকে সঙ্গে নিয়ে তিনি এগোতে পারেন, আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত এই মুহূর্তে এরা যেটা ভাবছে যে আর কি শপথ নিল আর কিছুদিনের মধ্যেই হয়তো ইন্ডিয়া গভর্নমেন্টের ওপর থেকে সব সমর্থন প্রত্যাহার করে নিল, অন্তত আশু এই মুহূর্তে কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, সেটা দূরস্থ। কিন্তু ভবিষ্যতে কী হবে বা কতদিন পরে আমি যে কার্যকারণগুলো বললাম তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আমাদের চ্যানেল দেখতে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।